হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আজকে আমরা দেখব যে পদার্থবিদ্যায় কলনবিদ্যা বা যেটাকে আমরা ইংরেজিতে ক্যালকুলাস বলে থাকি সেটা ব্যবহার করা হয় এবং কোন কোন জিনিসগুলো যেগুলো তোমাদের এই পদার্থবিদ্যায় দরকার পড়বে সেগুলো একটু নিয়ে আলোচনা করব। তোমরা কলনবিদ্যা সম্পর্কে অবশ্যই তোমাদের ম্যাথে পড়বে এবং সেখানে অবশ্যই আরও ডিটেলসে পড়বে, কিন্তু পদার্থবিদ্যায় সামান্য যেটুকু জ্ঞান দরকার সেটুকু নিয়েই আলোচনা করব। তো প্রথমে বলি যে কলনবিদ্যা বা ক্যালকুলাস একটা ইম্পর্ট্যান্ট টুল আমাদের যে কোনো ফিজিক্সের ক্ষেত্রেই বা কেমিস্ট্রিতেও ইউজ হয়, ম্যাথে তো অবশ্যই হয় এবং প্রচণ্ড ইম্পর্ট্যান্ট টুল ক্যালকুলেশন করার জন্য। এবং আমরা যখনই কোনো কিছু নিয়ে ফিজিক্সে তো আমরা বিভিন্ন ভৌত রাশি নিয়ে আলোচনা করি, ভৌত রাশি নিয়ে আমরা কাজ করি, তো তাদেরকে ম্যাথামেটিক্যালি বা অঙ্কের হিসাবে যখন প্রকাশ করতে যায় তখন প্রকাশ করার পরে আমাদের অবশ্যই কলনবিদ্যার প্রয়োজন পড়ে যায়। কারণ হচ্ছে যে কোনো ধরনের প্রসেস বা প্রক্রিয়াতে অবশ্যই একটা ভৌত রাশি আর একটা ভৌত রাশির উপর নির্ভরশীল, এবং কিভাবে নির্ভরশীল, কিভাবে একটা ভৌত রাশি চেঞ্জ হলে আরেকটা ভৌত রাশি চেঞ্জ হতে পারে, এগুলো সব কিন্তু তোমরা কলনবিদ্যা বা ক্যালকুলাসের সাহায্যে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো সেই জন্য তোমাদের কলনবিদ্যাটা জানতে হবে এবং পদার্থবিদ্যায় এর প্রচুর প্রয়োগ আছে। তো প্রথমেই শুরু করার আগে প্রথমেই বলতে হয় দুটো জিনিস। একটা হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে ধ্রুব রাশি। চলরাশি বলতে কি বোঝায়? যেটা ভ্যারিয়েবল বা চলে বা যেটা ভ্যারি করে, যেটা ফিক্স নয়। যে ধরো কোনো সময় এটার ভ্যালু 1, তো কোনো সময় ভ্যালু 2, কোনো সময় ভ্যালু 3, তো 4। তো চলরাশিকে আমি মেনলি ধরো অঙ্কের হিসাবে এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি, জেড ধরতে পারি, যে সেটার ভ্যালু যে কোনো হতে পারে, বাট আমি ধরছি যে এটার ভ্যালু এক্স। এইটা হচ্ছে চলরাশি। আর ধ্রুব রাশি হচ্ছে যেটার ভ্যালু চেঞ্জ হয় না, যেটা কনস্ট্যান্ট বলি আমরা ইংরেজিতে, যেটা ভ্যালু চেঞ্জ হবে না। ধরো আমি বলে দিলাম যে কোনো একটা কিছুতে যে এর ভ্যালু এটাই। যেমন ধরো তুমি বাজারে গিয়ে দেখলে যে তুমি পটল কিনতে গেলে, কিনতে গিয়ে বললো যে দাদা কেজি কত করে, 1 কেজিতে কত? তখন বললো 5 টাকা কেজি। 5 টাকা কেজি, 5 টাকা কেজি পটল। এবার তুমি কি করবে? ওকে দাদা, 5 টাকা কেজি পটল, তো আমাকে 5 কেজি দাও। এবার তুমি 5 কেজির বদলে 6 কেজিও নিতে পারো, 7 কেজিও নিতে পারো, কিন্তু তোমার যেটা থাকবে সেটা হচ্ছে 5 টাকা পার কেজি। তুমি যত কেজি নাও টাকাটা তোমার বিভিন্ন হবে। যে তুমি যদি 5 কেজি নিতে 5 টাকা করে 25 টাকা হবে, তুমি 6 কেজি নিতে 5 টাকা করে 30 টাকা হলো, তুমি 7 কেজি নিতে 5 টাকা করে 35 টাকা হলো। তার মানে কি, এইটা তোমার কিন্তু একটা কনস্ট্যান্ট, কিন্তু তোমার এইটা ভ্যারি করছে এবং সেরকম তোমার হচ্ছে দামটা ভ্যারি করে যাচ্ছে। তাহলে এই যে তোমার যদি এইটাকে ধরে আমি ওয়াই ধরলাম, এটাকে ধরে আমি একটা কনস্ট্যান্ট সি ধরলাম, এটাকে যদি আমি এক্স ধরলাম, তাহলে আমি লিখতে পারি ওয়াই সমান সি গণিত এক্স, যেখানে ওয়াইটা হচ্ছে একটা চলরাশি, এক্সটা চলরাশি, আর সিটা হচ্ছে তোমার একটা ধ্রুবরাশি। তাহলে ধ্রুবরাশি বা চলরাশির মান ভ্যারি করবে, ধ্রুবরাশির মান কনস্ট্যান্ট থাকবে। এই হচ্ছে দুটো রাশি। এবার আমাদের দু রকমের রাশি থাকে, দু রকমের চলরাশি থাকে। একটা হচ্ছে বাস্তব চলরাশি, যেটাকে বলছি আমরা রিয়াল, সেটাকে হচ্ছে বাস্তব চলরাশি। আর একটা হচ্ছে জটিল বা ইংরেজিতে বলে কমপ্লেক্স ভ্যারিয়েবল। এবার যখনই তোমরা অবশ্যই অঙ্কে বা ম্যাথামেটিক্সে তোমরা পড়বে কমপ্লেক্স বা জটিল রাশি কী। তবে এখানে জাস্ট সামান্য একটা বলে দিই যে জটিল রাশি তাকেই বলে যেটার একটা জটিল পার্ট থাকে বা ইমেজিনারি বা কমপ্লেক্স পার্ট থাকে। ধরো কোনো একটা রাশি আমি লিখলাম জেড, এর একটা এরকম পার্ট থাকে এক্স প্লাস আই গণিত ওয়াই। এই যে আই, এইটার মান হচ্ছে √-1। এইটার ভ্যালু তুমি বার করতে পারবে না, তুমি √-1 কোনো দিন তুমি এর নর্মাল ভ্যালু বার করতে পারবে না। সেই জন্য এটাকে সবসময় আই বা যেটাকে বলে ইউনিট ইমাজিনারি নাম্বার বলা হয়, ইউনিট ইমাজিনারি নাম্বার। এবং সেটাকে তুমি এক্স প্লাস আই ওয়াই করে লিখতে পারলে, যেখানে এক্সটা হচ্ছে তোমার হচ্ছে বাস্তব রাশি আর ওয়াইটা হচ্ছে তোমার জটিল রাশি, বা যেটাকে বলা হয় আমরা যে ইমাজিনারি বা কাল্পনিক পার্ট।
বা কাল্পনিক ভাগ। তো এটা হচ্ছে তোমার জটিল রাশি। জটিল রাশি দুটো পার্ট, একটা হচ্ছে বাস্তব বা যেটাকে রিয়াল বলা হয়, রিয়াল পার্ট, আর এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে তোমার কাল্পনিক পার্ট। তো এই যে জেডটাকে বলা হয়েছে জটিল রাশি, যেটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার বা একটা যেটা হচ্ছে তুমি যার মান তুমি বার করতে পারবে না সেইটা দিয়ে গঠিত, সেটা হচ্ছে জটিল রাশি। আর রিয়েল বলতে যে কোনো ধরো এক্স ওয়াই নর্মাল জেড, যেটার ভ্যালু হচ্ছে তোমার 1 2 3 যে কোনো হতে পারে। কিন্তু যদি জেডের ভ্যালু এক্সের ভ্যালু যদি 1 বসায়, ওয়াইয়ের ভ্যালু যদি 1 বসায়, তাহলে জেড হবে কত 1 প্লাস আই। জেডের ভ্যালু হতে পারে তুমি যদি এক্সের ভ্যালু 2 দাও, ওয়াইয়ের ভ্যালু 3 দাও, তাহলে i3 2 প্লাস i3 বা 3i। তো এটার ভ্যালু কিন্তু তুমি আয়ের ভ্যালু কিন্তু কোনো দিন তুমি বার করতে পারবে না, তাই জন্য সেটাকে আই ভেবে লিখে, এবং এটাকে বলছে জটিল রাশি। এবার আসছি অপেক্ষক বা ফাংশন। অপেক্ষক বা ফাংশন মানে হচ্ছে যে দুটো রাশি যদি থাকে আমার, তাদের মধ্যে সম্পর্কটা কী, যে এর সাথে এর সম্পর্কটা কী, এর যদি এক্স হয় এটার মধ্যে ওয়াই, এর মধ্যে সম্পর্কটা কী। এই সম্পর্কটা বোঝানোর জন্য এরকম লেখে যে ওয়াই হচ্ছে একটা ফাংশন অফ এক্স, যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এই এফটা হচ্ছে একটা সম্পর্ক বোঝাচ্ছে, এবং তার মধ্যে দুটি রাশি আছে, একটা ওয়াই একটা এক্স। এক্সটাকে বলছি আমরা স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াইটাকে বলছি আমরা অধীন চল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট। এবার কেন সেটা বলছি, কেন স্বাধীন চল কেন অধীন চল। এবার দেখো, যদি আমি সম্পর্ক বোঝাচ্ছি, ধরো ওয়াই হচ্ছে এফ এক্স, ওয়াই হচ্ছে এক্সের ফাংশান। এবার এক্সের ফাংশান আমি যে কোনো কিছু লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, সি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখো তুমি যদি এইভাবে নাও এক্স আর ওয়াই যদি এইভাবে ভ্যালু বসাই, তাহলে ধরো এক্সের ভ্যালু আমি বা সি এর ভ্যালু ধরো আমি 1 বসিয়ে দিলাম, একটা কনস্ট্যান্ট ভ্যালু, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার এক্সের ভ্যালু যদি আমি 0 বসাই, ওয়াই কত হবে, এটা 0 এটা 0, তাহলে 1 থেকে গেল। এক্সের ভ্যালু যদি 1 বসায়, তাহলে এটা হবে 1 এটা 1 এটা 1, মানে 1 বসালে 3। এক্সের ভ্যালু যদি 2 বসায়, তাহলে দেখো 2 প্লাস 1 3 আর 4 7। তার মানে কি, এক্স তুমি যদি 0 1 2 করে বাড়াতে থাকো, ওয়াইয়ের ভ্যালু কিন্তু চেঞ্জ হতে থাকছে। ওয়াইয়ের কিন্তু নিজস্ব ভ্যালু নেই, তুমি এক্সের ভ্যালু যা দেবে ওয়াই তার উপরে ডিপেন্ড করবে। তার মানে কি, ওয়াই হচ্ছে ডিপেন্ড করছে কার ওপরে, এক্সের ভ্যালুর ওপর। তার জন্য ওয়াইটা হচ্ছে অধীন মানে ডিপেন্ডেন্ট, বাট এক্সটা কিন্তু স্বাধীন, এক্স তুমি যা খুশি নিতে পারো। তো সেই জন্য এক্সটাকে বলা হয় স্বাধীন চল আর ওয়াইটাকে বলছে অধীন চল। এবার তোমাদের দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে আরেকটা জিনিস যেটা বলার ছিল, যে অপেক্ষকের ক্ষেত্রে অপেক্ষক অবশ্যই এরকম হতে হবে যে এক্সের যদি একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের একটাই ভ্যালু হতে হবে। এক্সের যদি একটাই ভ্যালু থাকে তাহলে ওয়াইয়ের ভ্যালু একটাই হতে হবে। যেমন ধরো ওয়াই সমান এক্স স্কোয়ার, তাহলে এক্স যদি 1 হয় অবশ্যই ওয়াইয়ের ভ্যালু 1, আর কিচ্ছু নয়। কিন্তু অনেক সময় থাকে, যেমন ধরো ওয়াই স্কোয়ার সমান এক্স যদি হয়, তাহলে ওয়াই সমান হচ্ছে প্লাস মাইনাস রুট এক্স। ওকে, তার মানে এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কী হতে পারে, প্লাস মাইনাস 1, মানে প্লাস 1ও হতে পারে মাইনাস 1ও হতে পারে। তার মানে কি, এটা কিন্তু অপেক্ষকীয় সম্পর্ক নয়। ওকে, এবার আসছি অন্তর্কলন বা অবকলন বা ডিফারেন্সিয়েশন। তোমাদের পদার্থবিদ্যায় বা ম্যাথামেটিক্সে এটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট ধারণা, ইম্পর্টেন্ট কনসেপ্ট, অন্তর্কলন আর হচ্ছে সমাকলন। তো কেন আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন করব সেটা একটু জানা যাক। তো প্রথমে ধরে নেওয়া যাক যে ওয়াই হচ্ছে এফ এক্স, এটা একটা অপেক্ষকীয় সম্পর্ক। তাহলে এক্সটা হচ্ছে আমার স্বাধীন চল, ওয়াইটা হচ্ছে আমার অধীন চল। এবার ধরো এক্সের ভ্যালু বৃদ্ধি পেয়ে এক্স প্লাস ডেল্টা এক্স হলো, আর ওয়াইয়ের ভ্যালু বৃদ্ধি পেয়ে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হলো। এই ডেল্টা মানে হচ্ছে খুব সামান্য একটু বাড়া, সামান্য, ডেল্টা মানে খুব ছোট। তার মানে কি, মানে এরকম হলো যে এক্সের ভ্যালু ধর 25 ছিল, সেটা বেড়ে ধরো 26 হলো, মানে কি এটাকে লিখতে পারি 25 প্লাস 1। তো ডেল্টা এক্স মানে হচ্ছে 1, এরকম। মানে এটার সাপেক্ষে এটা খুব কম, যেটা ছিল 25 বা এটা 1, বা তুমি এরকম দিতে পারো এটা 1000 আর এটা হচ্ছে 1000 থেকে 1000 হলো। তার মানে কি, এই 1000 কিন্তু বেশি এক্স, সেখান থেকে এক্স প্লাস 1। তো এই যে 1, এইটাকে আমরা লিখতে পারি ডেল্টা এক্স, যেটা হচ্ছে মাচ লেস দ্যান এক্স। তার জন্য খুব ছোট যদি ভ্যালু হয় এক্স, সেটাকে ডেল্টা এক্স আমরা লিখতে পারি। এবার আসছি যে এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স হলো, আর ওয়াই থেকে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হলো।
এবার তার মানে কি, এইটা আমি লিখতে পারি যে এফ এক্স সমান হচ্ছে ওয়াই সমান হচ্ছে এফ এক্স, তাহলে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই সমান কত, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। মানে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স যদি ফাংশনে বসাই তাহলে আমি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই পাবো। এবার ধরো গ্রাফের সাহায্যে যদি আমি এটাকে এভাবে করি, একটা গ্রাফ নিলাম, এবার আমি এটা ধরো ওয়াই ইকাস টু এফ এক্স, এটা হচ্ছে কোনো একটা গ্রাফ, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। তাহলে এক্সের ভ্যালু সামথিং, আমি ধরো এটাকে হচ্ছে সামথিং, ধরো আমি এটা এতটা অবধি এক্স নিলাম, তার মানে কি এক্সের যত ভ্যালু তার জন্য ওয়াই যেটা, এটা হচ্ছে ওয়াই, তাহলে এইটুকু হচ্ছে ওয়াই। এক্সের ভ্যালুর জন্য কতটা ফাংশন হচ্ছে, এটা ওয়াই। ওকে, এবার তুমি এক্স প্লাস ডেল্টা এক্স হলো, তাহলে এইটা ধরো এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে এইটুকু হচ্ছে ডেল্টা এক্স, তাহলে এইটার জন্য ভ্যালু হবে এটা। এটাকে যদি আমি ওয়াই অক্ষের সমান্তরালে করি, এক্স অক্ষের সমান্তরালে মানে হচ্ছে ওয়াই অক্ষকে যেখানে টাচ করবে সেটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। কতটা বাড়লোকে আমি এইভাবে লিখতে পারি, তো এইটা হচ্ছে তোমার ডেল্টা ওয়াই আর এটা হচ্ছে আমার ডেল্টা এক্স। তাহলে এইটাকে যদি আমি একটা সরলরেখা ধরে নিই তাহলে তার নতি কত হবে, নতি বা প্রবণতাকে বলা হয়। তাহলে যতটা বাড়লো তাহলে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই বাই, মানে এক্স বাড়াতে ওয়াই কত বাড়লো, তাহলে এক্সের একক পরিবর্তনের জন্য ওয়াইয়ের কত একক পরিবর্তন, কতটা পরিবর্তন হলো, তাহলে ওয়াই পরিবর্তন হলো কতটা, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই, আর এক্স পরিবর্তন কত হতে হলো, এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এক্স। এটা যদি করো তাহলে পাবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তার মানে হচ্ছে এই যে এটা নতি হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এবং যদি তোমার ডেল্টা খুব ছোট হয়, মানে খুবই ছোট হলো, যে ডেল্টা এক্স যদি খুব ছোট হয়, তার মানে তুমি লিখতে পারছো, এটাকে লিমিট দিয়ে প্রকাশ করা যেতে পারে, যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো। তো এখানে তুমি লিখতে পারো যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এটাকে তুমি যদি খুব ছোট হয় তখন ডেল্টাটা কী হয়, ডি হয়ে যায়, ডেল্টাটাকে ডি লিখি, তাহলে এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল। এই যে ডিওয়াই বাই ডিএক্স, এটাই হচ্ছে তোমার হচ্ছে বলছে ডেরিভেটিভ। এবং এটাকে যদি তুমি লেখো, যে এটাকে তুমি যদি এক্সের সাপেক্ষে লেখো তাহলে কী হচ্ছিল, যে ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে ডেল্টা ওয়াই, বা তোমার হচ্ছে এভাবে লিখতে পারো যে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই বাই তোমার ছিল এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এক্স। এই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মানে কি, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স, আর এটা তোমার ডেল্টা এক্স। তুমি তাহলে ডিওয়াই বাই ডিএক্সকে এইভাবে লিখতে পারো যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। এইটা হচ্ছে তোমার ডিওয়াই বাই ডিএক্স। মানে এক্সের ভ্যালু কতটা চেঞ্জ, মানে যতটা চেঞ্জ হলো তার জন্য ওয়াইয়ের ভ্যালু কতটা চেঞ্জ হলো, সেটাই হচ্ছে তার ডেরিভেটিভ বলা হয়, বা অন্তর্কলন বা অবকলন বলা হয়। তাহলে এক্স, এটাকে তোমার তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এটাই কিন্তু তোমার আবার এইখানে নতি বোঝাচ্ছে। এটা হচ্ছে এইখানে তুমি যদি স্পর্শকটা নাও তাহলে ওইটাই বোঝাবে যে তার নতি কতটা, মানে তার ডিওয়াই বাই ডিএক্স কতটা। এইটাই হচ্ছে নতি বা প্রবণতা বলা হয়, নতি বা প্রবণতা। এইটার মানে এটাই যে এক্সের একক পরিবর্তনের জন্য ওয়াইয়ের কতটা পরিবর্তন হচ্ছে, দ্যাটস ইট। এইটাই হচ্ছে ফিজিক্যাল মিনিং, যে এক্সের যদি এক চেঞ্জ হয় তাহলে ওয়াইয়ের কতটা চেঞ্জ হবে। এটাকে সবসময় বলে যে ওকে তুমি ডিওয়াইকে ডিএক্স দিয়ে ভাগ করেছো, এটা কিন্তু ভুল কথা। তোমাকে বলতে হবে যে ওয়াইকে এক্সের সাপেক্ষে, মানে এক্সের সাপেক্ষে ওয়াই কতটা পরিবর্তন হচ্ছে সেইটাই বোঝানোর জন্য ডিওয়াই বাই ডিএক্স ব্যবহার করা হয়। এবং এটাকেই বলা হয় এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তর্কলজ, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তর্কলজ। ওকে, এবার ডেল্টা এক্সের মানে যেটা বললাম, যে ডেল্টা এক্স মানে হচ্ছে খুব ছোট, মানে টেন্স টু জিরো মানে ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে খুব ছোট, এবং সেটা হতে পারে 0.001 বা খুব ছোট ভ্যালু, কিন্তু জিরো নয়। যদি তোমার ডেল্টা এক্স সমান জিরো মানে জিরো, আর ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে হচ্ছে কিন্তু খুব কাছে বাট জিরো নয়। ওকে, এবার কিছু আমরা অন্তর্কলজ দেখে নেব, যে কিছু কিছু অপেক্ষক যেগুলো বীজগণিতে আমাদের ব্যবহার করা হয়। যেমন ধরো যদি তোমার কাছে এফ এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন,
তাহলে বলা হতো ওয়াই সমান এফ এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত? তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে? এর ফর্মুলা এটা হচ্ছে যে এটা পাওয়ার থাকে মাত্রা সেটা আগে চলে আসবে আর পাওয়ারটা একটা কমে যাবে, তাহলে n মাইনাস ওয়ান, এন ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তার মানে হচ্ছে ডি অফ ডিএক্স এক্স টু দি পাওয়ার n সমান হচ্ছে পাওয়ারটা নেমে গেল সামনে আর পাওয়ারটা এক ঘাত কমে গেল। ওকে, আবার ধরো ডিডিএক্স সামনে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবরাশি আছে, তাহলে কী হবে? কনস্ট্যান্টকে কোনো দিন ডেরিভেটিভ করলে সবসময় জিরো হয়। তাহলে এরকমভাবে করতে পারো যে যেহেতু এটা জিরো হয়ে যায়, তুমি যদি শুধুমাত্র এবার যখন তুমি গুণ করবে না, তার একটা ফর্মুলা আছে, সেটা আমি পরে বলছি, কিন্তু যখন তুমি গুণ করবে তখন যে এটা আলাদা আলাদা করে করতে হয়, যে প্রথমে হচ্ছে এর করলে ডেরিভেটিভ বাইরে এক্সের রাখলে, তারপরে হচ্ছে এটাকে বাইরে রাখলে, তারপরে এক্সেনের ডেরিভেটিভ করলে। এবার কনস্ট্যান্টের অবশ্যই কী হবে, যেটা জিরো হয়ে যাবে। আর এ হচ্ছে এইটার তো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে এটা তো জিরো, এটা হচ্ছে এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বোঝা গেল? আরেকটা হচ্ছে যে যদি আমি এক্স টু দি পাওয়ার এক্সে নিই, এখানে একটা লগের ব্যাপার থাকে, যে এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে এ টু দি পাওয়ার এক্সই থাকে কিন্তু একটা এলএনএ চলে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ফর্মুলা, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ত্রিকোণমিতিক বিকোণ যে কোনো ফাংশনের ক্ষেত্রে অন্তর্গত কী করবে, যেমন ধরো সাইন এক্সের ডেরিভেটিভ কত, তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স কত হবে? কস এক্স। কিন্তু যদি ডিডিএক্স অফ কস এক্স করো, কস এক্স, তাহলে সাইন এক্সই হবে কিন্তু তার আগে একটা মাইনাস চলে আসবে। তারপরে ধরো ডিডিএক্স অফ ট্যান এক্স, এটা হবে সেক স্কোয়ার এক্স। ডিডিএক্স অফ কট এক্স কত হবে? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তারপরে যে ডিডিএক্স অফ সেক এক্স সমান হচ্ছে সেক এক্স ট্যান এক্স। এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো ফর্মুলা। আর ডিডিএক্স অফ কোসেক এক্স সমান হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। এগুলো হচ্ছে মেন ফর্মুলা। এবার ধরো তোমার কাছে সাইনের আগে বা সাইন এক্সের বদলে সাইন এ এক্স আছে, কিছু নেই, কস এক্স হয়ে গেল, জাস্ট এটা বাইরে চলে আসবে। ওকে, বাকিগুলোর ক্ষেত্রেও তাই। এবার আসছি বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষকের অন্তর্কলজ। তার মানে হচ্ছে সাইন এক্স ছিল, এবার হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এরও ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে হচ্ছে মড এক্স হচ্ছে লেস দ্যান 1। মড এক্স মানে হচ্ছে এখানে হচ্ছে মড এক্স যদি লেস দ্যান না হয়, ধরো এটা এক্সের ভ্যালু যদি 2 হয়ে গেল, 1 হয়ে গেলে কী হবে? 1 মাইনাস 1 জিরো হয়ে যাবে, 1/0 মানে ইনফিনিটি, তাহলে হবে না। এক্সের ভ্যালু যদি 2 হয় তাহলে দেখবে এটাও কত হবে? 4। তাহলে এক্সের ভ্যালু 4 হলে এক্সের ভ্যালু 2, তাহলে এক্স স্কোয়ার 4, 1 মাইনাস 4 মানে -3, রুট -3, তাহলে ইমাজিনি হয়ে যাচ্ছে। তার মানে কি এক্সের ভ্যালু অবশ্যই 1-এর থেকে কম হতে হবে। মড এক্স লেস দ্যান 1 মানে হচ্ছে যে এক্স মাইনাস 1 আর মাইনাস এক্স লেস দ্যান 1, তার মানে হচ্ছে এক্স হচ্ছে গ্রেটার দ্যান -1, মানে এক্স হচ্ছে এক্সের ভ্যালু হবে যে -1 থেকে 1-এর মধ্যে, -1 থেকে 1-এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। ওকে, 0 হতে পারে, অসুবিধা নেই। তারপরে ধরো আরও হচ্ছে ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স, সেটা হবে -√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্ষেত্রেও সেম। তারপরে ট্যান ইনভার্স এক্স, এটা হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স -1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, বাকিগুলো দেখে নিও তোমরা। লগারিদমিক এবং এক্সপোনেনশিয়াল অপেক্ষক যদি তোমার এরকম থাকে যে ডিডিএক্স অফ লগ এক্স, এটা হবে 1/x। এবার যে ডিডিএক্স অফ লগ ই এর বদলে এ থাকে, তাহলে 1/x তো হলোই, আর এটা লগ এ ই। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভ একই, চেঞ্জ হয় না, ডেরিভেটিভ
ইন্টিগ্রেশনে চেঞ্জ হয় না এটা। আর ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স সমান হচ্ছে এটা জাস্ট নিচে চলে আসবে ই টু দি পাওয়ার এক্স। এবার যেটা আমি বলছিলাম যে ধর্ম আছে কিছু অবকলনের, যেমন একটি ধ্রুবকের অন্তর্কলজ সবসময় হচ্ছে 0 হয়। যদি এফ এক্স সমান সি হয় তাহলে ডিডি এক্স অফ এফ এক্স সমান হচ্ছে ডিসি ডিএক্স, এটা সবসময় 0। কারণ হচ্ছে কি, মানে এটা যদি ব্যাখ্যা করতে বলি এটা খুব ইজিলি তুমি বলতে পারবে যে ধরো সি হচ্ছে কনস্ট্যান্ট, মানে ধরো 5, এক্সের ভ্যালু তোমার বাড়ছে 1 2 3 4 করে, তাহলে কিন্তু সি তো তোমার একই থেকে যাচ্ছে, তাই না? এবার যদি ধরো এরকম করো, তার মানে হচ্ছে যে এক্সের একক পরিবর্তনে ডিসিডি এক্স মানে কি, যে এক্সের একক পরিবর্তনে ওয়াই সি এর ভ্যালু কত, সি এর পরিবর্তন কত হচ্ছে, তাহলে এক্সের পরিবর্তনে তো সি এর পরিবর্তনই হচ্ছে না, তার মানে পরিবর্তন 0, সেটাই হচ্ছে অন্তর্কলজ। এবার হচ্ছে একটি ধ্রুবক ও একটি অপেক্ষকের গুণফলের অন্তর্কলজ। এবার যদি ধরো এরকম হলো এফ এক্স সমান হচ্ছে সি জি এক্স। এবার যদি আমি এটা করি, এবারে সি হচ্ছে তোমার ধ্রুব রাশি, তাহলে ডিডি এক্স অফ এফ এক্স মানে হচ্ছে ডিডি এক্স অফ সি জি এক্স। এক্ষেত্রে তোমার হচ্ছে যে সি আগে চলে এলো আর ডি ডিএক্স জি, শুধুমাত্র সিটা বাইরে চলে আসবে, যেহেতু সি এর 0 হয়ে যায় তাহলে ডিজি ডিএক্স হয়ে গেল। এবার দুটি অপেক্ষকের যোগফল বা বিয়োগফলের অন্তর্কলজ, ধরো এরকম থাকলো যে এফ এক্স সমান হচ্ছে জি এক্স প্লাস মাইনাস এইচ এক্স, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, যদি প্লাস হয় জি এক্স প্লাস এইচ এক্স, মাইনাস হলে জি এক্স মাইনাস এইচ এক্স। এক্ষেত্রে কী হবে, কিচ্ছু না, আলাদা আলাদা করে হয়ে যাবে। তাহলে ডিডি এক্স অফ এফ এক্স সমান হচ্ছে ডিডি এক্স অফ প্রথমে জি এক্সের হবে প্লাস মাইনাস, তারপরে এইচ এক্স হবে। ওকে, যদি একটা উদাহরণ নিয়ে নিই, ধরো তোমার কাছে এরকম আছে যে এফ এক্স সমান হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে যদি বলা যে ডি ডি এক্স অফ এফ এক্স কত, তার মানে কি প্রথমে এটার ডেরিভেটিভ হলে তাহলে ডিডি এক্স অফ এক্স প্লাস হচ্ছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। ডিডি এক্স অফ এক্স কত হবে 1, আর এটা 1 কেন হচ্ছে ডিডি এক্স অফ এক্স, কারণ হচ্ছে যে এক্সের মাথায় কী আছে 1, সেটা আগে চলে এলো 1, আর এক্সের মধ্যে 1 ছিল, একটা কমে যাবে, তার মানে কি এটা হচ্ছে 1 এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি মানে 1, তাহলে 1 হচ্ছে। আর এক্স টু দি স্কোয়ারের কত আসছিল, 2টা আগে চলে গেল এক্স, আর 2 থেকে 1 কমে গেল এক্স, তার মানে কি 1 প্লাস 2x। এবার হচ্ছে দুটি অপেক্ষকের গুণফলের অন্তর্কলজ। যদি তোমার কাছে এরকম থাকলো যে এফ এক্স সমান হচ্ছে জি এক্স আর এইচ এক্স, তারপরে হচ্ছে তাহলে ডিডি এক্স অফ এফ এক্স কত হবে, যে প্রথমে হচ্ছে জি কনস্ট্যান্ট এইচ এর ডেরিভেটিভ প্লাস এইচ কনস্ট্যান্ট জি এর ডেরিভেটিভ। এবার যদি ধরো আমি কোনো একটা এক্সাম্পল নিই নি, ধরো ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে বললো যে ডিওয়াই ডিএক্স বার করো, তাহলে ডিওয়াই ডিএক্স কবে, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, ওয়াইয়ের ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 প্লাস যেটা হ্যাঁ, এবার হচ্ছে এটা কনস্ট্যান্ট এক্স মাইনাস 1 কনস্ট্যান্ট, আর এটা ডেরিভেটিভ হচ্ছে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, এটা 0, তার মানে হচ্ছে এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 1 মানে হচ্ছে 2x মাইনাস 3। এবার যদি ভাগফল হয় তারপরে এরকম যদি হয় এফ এক্স সমান হচ্ছে জি এক্স বাই এইচ এক্স, তাহলে ডিডি এক্স অফ এফ এক্স, তারপরে কী হবে, এবার হচ্ছে ফর্মুলা আছে যে ডিডি এক্স অফ তাহলে হচ্ছে জি এক্স বাই এইচ এক্স, তাহলে হবে যে এইচ কনস্ট্যান্ট জি এর ডেরিভেটিভ মাইনাস জি কনস্ট্যান্ট এইচ এর ডেরিভেটিভ বাই এইচ স্কোয়ার। এটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। এবার যদি ধরো আমি নিলাম যে এফ এক্স সমান হচ্ছে ধরো এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1, তারপর তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, তাহলে ডিওয়াই ডিএক্স বা ডিএফ এক্স ডিএক্স হচ্ছে ফার্স্ট অ্যান্ড এক্স প্লাস 1 কনস্ট্যান্ট, এক্স মাইনাস 2 এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস এক্স মাইনাস 2 কনস্ট্যান্ট, এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস 1 স্কোয়ার, তার মানে কি এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 1 স্কোয়ার, মাইনাস হচ্ছে তাহলে
এক্স এক্স কেটে গেল 3/x+1²। এবারে হচ্ছে অবকলনের শৃঙ্খল নিয়ম, মানে এরকম হতে পারে না যে ধরো ওয়াই বললাম আমি এক্সের ফাংশান, আবার এরকম হতেই পারে যে এক্স আবার অন্য একটা জেডের ফাংশান। তোমাকে বলা হলো এক্স সমান হচ্ছে z+z², আর ওয়াই সমান হচ্ছে x+x²। তার মানে কি ওয়াই সমান কত হবে, এক্সের জায়গায় z+z² বসাবে, আর এক্সের স্কোয়ারের জায়গায় z+z² বসাবে, এরকম। তাহলে তোমাকে বলা হলো তাহলে ডিওয়াই ডিজেড কত, ডিওয়াই ডিজেড কত, তাহলে হবে এটা তুমি ইজিলি করতে পারো। তো আমি এটার জন্য আরও ইজি করেছি, এক্স সমান z² ধরে নিলাম আরও ইজি করার জন্য। তাহলে ওকে, যে এক্স সমান z² ধরলাম, ওয়াই সমান x+s, তাহলে ওয়াই সমান হচ্ছে ওকে, তাহলে ওয়াই সমান হচ্ছে এক্স মানে z², আর x² মানে z⁴। তাহলে ডিওয়াই ডিজেড কত হবে, 2z + 4z³। এবার যদি আমি এটাইভাবে করতাম যে ডিওয়াই ডিজেড মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড। তাহলে ডিওয়াই ডিএক্স যদি করি, দেখো তুমি এটা যদি ডিওয়াই ডিএক্স করো তাহলে হচ্ছে 2x+1, আর ডিএক্স ডিজেড যদি করো এটা তাহলে হচ্ছে 2z। এবার জাস্ট এক্সের জায়গায় জেড বসিয়ে দাও, z², তো 2z² + 1 ইন্টু 2z, মানে দেখো 4z³ + 2z। দেখো এইটা আর এটা সমান। তার মানে কি আমি ডিওয়াই ডিজেডকে এইভাবে লিখতে পারি যে ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স ডিজেড। ওকে, এবার হচ্ছে দ্বিতীয় ক্রম, মানে ক্রম মানে হচ্ছে সেই অর্ডার, সেকেন্ড অর্ডার, মানে ডিওয়াই ডিএক্স এখানে ক্রম আছে 1, ডিওয়াই ডিএক্স এরকম যদি লিখতাম যে d2y/dx2, এই যে 2 লাগাচ্ছি তখন হচ্ছে সেকেন্ড অর্ডার বা ক্রম, দ্বিতীয় ক্রম। ওকে, তাহলে ধরো তোমার কাছে বলা হলো যে ওয়াই সমান যদি x³ হয় তাহলে d2y/dx2 কত, তাহলে dy/dx প্রথমে বার করতে হবে, কত হলো 3x², আর d2y/dx2 মানে হচ্ছে এটাকে আবার ডেরিভেটিভ করে, এই dy/dxকে আবার ডেরিভেটিভ করে 3x² ডেরিভেটিভ, তাহলে 3 × 6x, তাহলে 6x। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। ওকে, এই হলো তোমাদের অন্তর্কলজ। এবার আসছি সমাকলন বা ইন্টিগ্রেশন। এই যে অবকলন বা অন্তর্কলন করলাম তার বিপরীত প্রক্রিয়া হচ্ছে সমাকলন। মানে হচ্ছে যে আমি বলছিলাম ওয়াই সমান এফ(x), তাহলে dy/dx বা dfx/dx এটা আমি সামথিং পাচ্ছিলাম f(x), ক্যাপিটাল F(x), তাহলে f(x) সমান আমি কী লিখতে পারি যে ইন্টিগ্রেশন f(x), আর dxটা এখানে লিখতে পারি dx। এই যে f(x)কে আমি লিখলাম ইন্টিগ্রেশন f(x) dx, এইটাই হচ্ছে সমাকলন। মানে f(x)টাকে আমি আবার পাবো যেটা ডেরিভেটিভ করে পেয়েছিলাম তার ইন্টিগ্রেশন করলে আমি আবার ওই ফাংশনটা পেয়ে যাব। তার জন্য সমাকলন হচ্ছে অবকলনের উল্টো। তো এখানে এই যে f(x)কে বলা হয় ইন্টিগ্র্যান্ড বা সমাকল্য। ওকে, আর ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন সামথিং dx এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বা সমাকলন। সমাকলন ধ্রুবক। এবার ধরো এই সমাকলন করার সময় একটা ধ্রুবক লাগাতে হয়। যে কেন লাগাতে হয়, ধরো তোমার কাছে একটা আছে x², তাহলে এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে 2x। আবার যদি ধরো x² + 5 এটা যদি ডেরিভেটিভ করি তাহলে আবার কিন্তু 2x পাবে। তার মানে কি এবার ইন্টিগ্রেশন অফ 2x যদি করি dx তাহলে আমার x² পাওয়া উচিত, তুমি পাবে 2x। তাহলে এখানে 2 × x-এর ক্ষেত্রে হচ্ছে 1 ছিল 1+1/1+1 মানে হচ্ছে 2x²/2 মানে হচ্ছে x²। কিন্তু দেখো 2x-এর ইন্টিগ্রেশন করলে আমি x² পাচ্ছি, x² 5 কিন্তু পাচ্ছি না। তার মানে যেখানে একটা গড়বড় আছে, সেই জন্য একটা ধ্রুবক দিতে হয় যে ইন্টিগ্রেশন 2x ds মানে হচ্ছে x² প্লাস একটা কনস্ট্যান্ট যেটাকে বলা হয় সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যাতে করে সেটা হতে 0 হলে 2x হবে, 5 হলে এটা হবে x² + 5 হবে। দ্যাটস ইট। এবার যে নির্দিষ্ট সমাকল বা ডেফিনাইট ইন্টিগ্রাল। ডেফিনাইট ইন্টিগ্রাল মানে যদি আমি নর্মাল ইন্টিগ্রেশন করি f(x) dx তাহলে আমাকে একটা অবশ্যই যেটা ভ্যালু আসবে তার সাথে একটা কনস্ট্যান্ট দিতে হবে।
যেখানে যে এইখানে কোনো ভ্যালু নেই, শুধু ইন্টিগ্রেশন সাইন। এবার যদি এ টু বি করে দিই তাহলে কিন্তু এই কনস্ট্যান্ট দেওয়ার দরকার নেই, তখন এটার একটা পার্টিকুলার ভ্যালু চলে আসবে। সেই জন্য বলছে ডেফিনিট, নির্দিষ্ট একটা ভ্যালু পাবো। কীভাবে? ধরো তোমার কাছে এরকম যদি এক্স আর ওয়াই যদি করি, আর তোমার কাছে একটা গ্রাফ আছে, তাহলে এটা হচ্ছে তোমার ওয়াই মানে এফ এক্স, ঠিক আছে? তাহলে এক্স সমান যদি এ হয় তাহলে এফ এক্সের ভ্যালু এটা, এটা হচ্ছে এফ অফ এ। আর এটা ধরো তোমার হচ্ছে এক্স ইকাস টু বি, তাহলে এফ অফ বি। তার মানে বলছে যে এবার ধরো ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্সের মানে কি? ডিএক্স হচ্ছে খুব ছোট একটা জায়গা ডিএক্স, আর এফ এক্স হচ্ছে খুব ছোট এই জায়গাটা যতটা হলো সেটা। তার মানে তার গুণফল করছি, মানে কি? মানে এটা চেঞ্জ হচ্ছে, মানে তোমার হচ্ছে এইটা তোমার ছিল এফ অফ এক্স, ঠিক আছে? আর ডিএক্স চেঞ্জ হলো, তার মানে হচ্ছে এখান থেকে এতটা গেল। তাহলে এই যে এরিয়াটা, যে ক্ষেত্রফলটা পেলে, সেটাই হবে তোমার যদি এটা সমান, তুমি যদি এরকম করতে যে এটা বি এটা এ, এ বি মানে কি? ক্ষেত্রফল বোঝাচ্ছে। সেরকম দেখো, এটা হচ্ছে এফ এক্স আর এটুকু ডিএক্স, তাহলে এফ এক্স ডিএক্স মানে কি? এই যে এর এরিয়াটা পেলে সেটা ক্ষেত্রফল পেলে এফ এক্স ডিএক্স। এরকম করে যদি পুরো এ থেকে বি অবধি যাও, তার মানে তুমি এবার লিখতে পারো এ প্লাস ডেল্টা এক্স এফ এক্স ডিএক্স। এটার মানে হচ্ছে যে এফ অফ এক্স আর ডিএক্স মানে হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস সামথিং এক্স, মানে এফ এক্স ডেল্টা এক্স। ওকে, তার মানে যতটা এরিয়া তুমি পাচ্ছ সেইটা হচ্ছে ব্যাপার। এবার তুমি এটাকে এইভাবে এইখান থেকে এটা এরিয়া পেলে, তারপরেরটুকু এরিয়া পেলে, তারপরটুকু ক্ষেত্রফল পেলে, তারপরে ক্ষেত্রফল পেলে, এইভাবে যোগ করতে করতে তুমি যদি বি অবধি যাও, তাহলে এ থেকে বি অবধি যদি হয়, তার মানে তুমি পুরোটাই পাচ্ছ। তোমার হচ্ছে এফ অফ, এটাকে বোঝানো হয় এফ এক্স ডিএক্স সমান হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। এই যে এইটা হচ্ছে সমাকলন বা নির্দিষ্ট ইন্টিগ্রাল। তো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ক্যাপিটাল এফ, যেটা কারণটা ডেরিভেটিভ করে যেটা পেয়েছিলাম। ওকে, তাহলে বোঝা গেল যে সমাকলন মানে হচ্ছে যে তুমি পুরোটা যেটা পেয়েছিলে এর থেকে বি গেলে যে পুরো ক্ষেত্রফলটা পেলে, পুরো ক্ষেত্রফলটাই বোঝাচ্ছে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। এবার আমি আসছি যে কিছু বীজগাণিতিক অপেক্ষকের সমাকল। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমাকলের নিয়ম হচ্ছে এন যেটা থাকবে তার সাথে এক বেড়ে যাবে আর নিচে চলে আসবে এন, সেটাই প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওকে, তারপরে হচ্ছে এই যদি সামনে থাকে তাহলে এটা সামনেই থাকবে, শুধুমাত্র এক্স টু দি পাওয়ার এন থাকবে, কারণ এটা ধ্রুব রাশি। তার মানে কি এ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স সমান হচ্ছে এল এন মড এক্স প্লাস সি। তুমি দেখবে যে যখন তুমি এল এন এক্সের ডেরিভেটিভ করেছিলে তুমি ওয়ান বাই এক্স পেয়েছিলে, তাহলে ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন কত হবে? এটা তো ওয়ান বাই এক্স, তাই তো? এটা তো ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন, তাহলে এল এন এখানে মড এক্স করতে হবে, মানে পুরো পজিটিভ। আবার ধরো এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স হয়, তাহলে এ টু দি পাওয়ার এম এক্স থাকলো বাই একটা এম এল এনে চলে এলো প্লাস সি। কিছু অপেক্ষকে দেখে নিই, যেমন ধরো ত্রিকোণমিতিক অপেক্ষক মানে সাইন এক্সের কী হবে? তুমি সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স পাচ্ছিলে, কিন্তু ইন্টিগ্রেশন করলে কস এক্সই পাবে কিন্তু মাইনাস পাবে, এখানে উল্টে যায়। কস এক্সের ডেরিভেটিভ করলে তুমি অবশ্যই সাইন এক্স পাচ্ছিলে, কিন্তু একটা নেগেটিভ ছিল, এখানে সাইন এক্স পাবে কিন্তু পজিটিভ। ট্যান এক্স ডিএক্স যদি করি তাহলে হচ্ছে এল এন সেক এক্স প্লাস সি। ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে এল এন সেক এক্স প্লাস সি। কট এক্সের ডেরিভেটিভ কট এক্স ডিএক্স সমান হচ্ছে এল এন সাইন এক্স প্লাস সি। তারপরে ধরো তোমার হচ্ছে সেক এক্স ডিএক্সের হচ্ছে এল এন সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। আর কোসেক্স এক্স ডিএক্স হচ্ছে এল এন
কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। আরও এরকম আছে, তোমরা করে নেবে। এবার ধরো আর একটা থাকলো যে ধরো সাইন এম এক্স আছে, কিচ্ছু নেই, কী হবে এম কস সাইন এম এক্সের কত হবে মাইনাস কস এম এক্স হবে, আর এমটা জাস্ট নিচে চলে আসবে, দ্যাটস ইট। এবার আছে লগারিদমিক এবং এক্সপোনেনশিয়াল অপেক্ষকের সমাকল। ধরো এরকম আছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলেও ই টু দি পাওয়ার এক্স হয়, ইন্টিগ্রেশন করলেও ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু ই টু দি সমাকলন করার সময় একটা কনস্ট্যান্ট অবশ্যই লাগাবে। আর ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স যদি হয়, এটা হবে ই টু দি পাওয়ার এম এক্স, একটা এম নিচে চলে আসবে প্লাস সি। আর যদি এলএন থাকে এলএন এক্স ডিএক্স, তার মানে কি এক্স এলএন এক্স মাইনাস ওয়ান প্লাস সি। কিছু ধর্ম দেখে নিই সমাকলনের প্রাথমিক ধর্ম। যেমন ধরো একটি অপেক্ষক আর একটি ধ্রুবকের গুণফল। ধরো এরকম হলো এফ এক্স সমান হচ্ছে এ জি এক্স, তাহলে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স এ ইন্টু, তাহলে এটা জি এক্স হয়ে গেল ডিএক্স, দ্যাটস ইট। এর কোনো কোন ধ্রুবরাশি ওটা বাইরে চলে আসবে। যদি যোগফল বা বিয়োগফল হয়, ধরো এফ এক্স সমান হচ্ছে জি এক্স প্লাস মাইনাস এইচ এক্স, তাহলে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স কত হবে, এটার ইন্টিগ্রেশন প্লাস মাইনাস এটার ইন্টিগ্রেশন, মানে জি এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন এইচ এক্স ডিএক্স। ধরো আমি তোমাকে দিলাম যে এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স কত হবে, তাহলে যে এটার ইন্টিগ্রেশন প্লাস এইটার ইন্টিগ্রেশন, তার মানে হচ্ছে এক্স কিউ বাই থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, এটা সমাকলন ধ্রুবক। কোনো নির্দিষ্ট সমাকলের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা বিনিময় করা যায়। যদি আমি এ টু বি এফ এক্স ডিএক্স লিখি, আর সেটাকে যদি আমি বি টু এ লিখতে চাই, তাহলে কিচ্ছু নয়, লিখতে পারো, বাস একটা মাইনাস দিতে হবে। কি করে, যদি ধরো তুমি ইন্টিগ্রেশন অন টু টু করো এক্স ডিএক্স করছো, তার মানে কি হবে এক্স স্কোয়ার বাই টু অন টু টু। এবার তাহলে আগে টু এর ভ্যালু বসবে, তাহলে হচ্ছে টু চার বাই দুই মাইনাস এক বসালে ওয়ান বাই টু, মানে হচ্ছে চার বাই দুই মাইনাস ওয়ান বাই দুই, মানে দুই, চার মাইনাস এক, মানে তিন বাই দুই। এবার যদি আমি টু টু ওয়ান করছি এক্স ডিএক্স, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু 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 ওয়ান, তাহলে ওয়ান বসালে ওয়ান মাইনাস চার বাই দুই, তার মানে হচ্ছে মাইনাস তিনের দুই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে যখন তুমি এ টু বি এফ এক্স ডিএক্স বলছো, মানে যে এফ অফ বি মাইনাস এফ অফ এ, তাই তো, তাহলে এফ অফ বি মানে এফ অফ বি, বি মানে এখানে কত ধরো ওয়ান টু, তাহলে টু মাইনাস এফ ওয়ান মাইনাস এফ ওয়ান। আর যখন তুমি অন টু টু ওয়ান নেবে, তখন হবে এফ ওয়ান হয়ে গেলে এফ ওয়ান মাইনাস এফ টু। তার মানে কি এটা জাস্ট উল্টে যাচ্ছে, জাস্ট একটা নেগেটিভের ব্যাপার। একটি নির্দিষ্ট সমাকলের ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার কোনো মানকে সীমা করা। মানে ধরো তোমার আছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এবার তোমার কাছে একটা ভ্যালু আছে সি, যেটা হচ্ছে এ থেকে বড় কিন্তু সি থেকে কম, সরি এ থেকে বড় বাট বি থেকে কম, এরকম একটা ভ্যালু হচ্ছে সি। ধরো তোমার এ হচ্ছে জিরো, বি হচ্ছে পাঁচ, এফ এক্স ডিএক্স। এবার এফ এক্সটা আমি ধরলাম এক্স, তাহলে কত হবে জিরো টু পাঁচ এক্স ডিএক্স। এটাকে যদি ইন্টিগ্রেশন করি কত হবে এক্স স্কোয়ার বাই টু জিরো টু পাঁচ, তার মানে হচ্ছে পাঁচ স্কোয়ার বাই টু মানে 25 বাই দুই, আর জিরো বসালে জিরো। এবার এটাই যদি এরকম করি যে জিরো থেকে পাঁচের মধ্যে একটা তিন নিয়ে নিলাম, তাহলে জিরো থেকে তিন এফ এক্স ডিএক্স করলাম, তাহলে এক্স ডিএক্স জিরো থেকে তিন। তুমি দেখো যে এটা হবে এক্স স্কোয়ার বাই টু, এটা হচ্ছে তোমার জিরো থেকে তিন, তাহলে হচ্ছে তিন তিনে নয় বাই দুই। এবার জিরো থেকে তিন হয়ে গেলে এবার তিন থেকে পাঁচ তোমায় করতে হবে, বাকিটা থাকলো। তো জিরো থেকে পাঁচের মধ্যে জিরো থেকে তিন করা হয়েছিল, এবার জিরো তিন থেকে পাঁচ, তা তিন থেকে পাঁচ করলে কত হবে যে তিন থেকে পাঁচ এক্স ডিএক্স, মানে এক্স স্কোয়ার বাই টু তিন থেকে পাঁচ। তুমি দেখো পাঁচ পাঁচে 25 বাই দুই মাইনাস তিন তিন নয় বাই দুই। এবার তুমি দেখো যে এই দুটোকে যোগ করো, যে জিরো থেকে থ্রি এফ এক্স ডিএক্স
প্লাস 3 থেকে 3 to 5 এফ এক্স ডিএক্স। তুমি যোগ করে দেখো যে এটা ছিল 0 থেকে 9/2 প্লাস 25/2 মাইনাস 9/2, দেখো 25/2, 25/2 কত, 0 to 5, এটা 0 to 5 এফ এক্স ডিএক্স। তার মানে কি আমি লিখতে পারছি যে 0 to 5 এফ এক্স ডিএক্সকে আমি এভাবে লিখতে পারি 0 to 3, তারপর 3 to 5, মানে ভেঙে নিতে পারি। তো আমি এটা অবশ্যই লিখতে পারি যে এ টু বি এফ এক্স ডিএক্স সমান হচ্ছে এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স, যদি সি হচ্ছে এ আর বি এর মাঝে হয় তবে। ওকে ওকে, আজকে এই পর্যন্তই, আশা করি বোঝা গেল। জাস্ট দুটো জিনিস মনে রাখবে, এই তো ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতেই হবে, সাথে যেটা মনে রাখবে সমাকলন মানে হচ্ছে কিন্তু ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাই কিন্তু মেন, সমাকলন মানে হচ্ছে ক্ষেত্রফল বার করছি, আর ডিফারেন্সিয়েশন বা অবকলন করছি মানে হচ্ছে ওখানে আমি এক্সের একক পরিবর্তনের জন্য ওয়াইয়ের কতটা পরিবর্তন হচ্ছে সেটা দেখছি। ওকে, থ্যাংক ইউ।